ভোটের মাঠে জোটের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা হয় কি, ধরেন আমি হয়তো একা কিছু করতে পারবো না, কিন্তু আমার সঙ্গে যদি দুইজন লোক আসে একসঙ্গে হই আমরা, তাহলে উভয়ের ভোট একসঙ্গে হবে। আমি একা একা ইলেকশন করলে হয়তো 300 আসনে 2টা আসন পাবো, কিন্তু যদি আমি আরেকজনকে সঙ্গে নেই তার ভোটটা আমার সঙ্গে যোগ হবে, তখন সেটা হয়তো 2টার জায়গায় হয়তো 10টা হয়ে যাবে। কাজে এরকম জোটটা আমাদের এখানে হয়, আগেও হয়েছে, অনেকবার হয়েছে। বিএনপির সঙ্গে জামাতের হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির হয়েছে, বহুবার হয়েছে এরকম। এখন এবারও হবে এবং হওয়াটাই স্বাভাবিক। ছোটো দলগুলো এই ধরনের জোটের প্রতি খুব আগ্রহ হয়, কারণ কয়েকটা আসন তারা পাবে, হয়তো একা একা পেত না, জোট করলে পাবে। আবার বড় দলগুলো আগ্রহী হয় যে ধরেন আপনার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে হয়তো তারা ভাবে আমার 1% 2% ভোট বাড়তি হলে আমি ক্ষমতায় যেতে পারবো, তখন সে 1-2%-এর জন্য তারা জোট করে। তো এই কারণে এই জোটগুলো ভোটের জোট আর কি, ভোট ভিত্তিক জোট। এখানে কিন্তু কোনো আদর্শিক জোট না এগুলো। তো এই ধরনের জোট এবার হবে, তবে এটা তো বিএনপির সঙ্গে হবে না, মানে জাতীয় পার্টির সঙ্গেও হবে না। জাতীয় পার্টি হবে কিনা জানি না, ওটা তো ইলেকশন করতে পারবে কিনা তাও জানি না। আর জামাতের সঙ্গে হবে হয়তো বা। আবার ছোট দলগুলো যারা আছে ওনারা বিভিন্ন জোটের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করবে, যে 2-1টা আসন যদি পাওয়া যায়। এই জোট এই মুহূর্তে ভোটের মাঠে খুব ইম্পর্টেন্ট। ছোট দলগুলো হয়তোবা বড় দলের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় কিংবা ছায়াতলে থাকতে চায়, সেই উদ্দেশ্যে হয়তোবা তারা জোট গঠন করে। এবার একটা সমস্যা আছে একটা, কিন্তু আমরা আরপিওতে যে পরিবর্তন দেখছি যে নিজ দলের প্রতীকেই তাকে নির্বাচন করতে হবে, এটা একটা সমস্যা। এই সমস্যাটা খুব জটিল সমস্যা। কিন্তু এই সমস্যা কিন্তু আসলে এই ভোট ভিত্তিক যে জোট আছে এটাকে কিছুটা হলে নিরুৎসাহিত করবে, আবার করবেও না। কোথায় করবে না আমি বলি আপনাকে। যেমন ধরেন বিএনপির সঙ্গে কেউ জোট করতে আগ্রহী হবে না এই কারণে, ধরেন বিএনপির সঙ্গে কেউ একজন জোট করলো, এখন যে জোট করলো তার একটা মার্কা আছে, বিএনপির একটা মার্কা আছে। এখন ওই যে মার্কাটা আছে, নতুন যে মার্কাটা সে পাইলো, তাকে তো ওই মার্কায় ইলেকশন করতে হবে। এখন উনি যখন ওই মার্কে ইলেকশন করবেন, বিএনপির কিন্তু একটা আসলে 4-5জন ক্যান্ডিডেট আছে। বিএনপি যদি তার মার্কায় নির্বাচন করতো তাও একজন পেতো আর 3জন মুখ গোমরা করে বসে থাকতো। তো যখন যারা দেখবে যে বিএনপি ওই আসনটা তার জোটকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই লোক কিন্তু ধানের শীষ পায় নাই, অন্য একটা মার্কা নিয়ে আসে, তখন ওই যে বিএনপির যারা নাকি বঞ্চিত হতো তারা কিন্তু স্বতন্ত্র দাঁড়ায় যাবে এবং তাদের ওখানে কিন্তু ভালো একটা ভোট ব্যাংক আছে। তখন বিএনপির সব ভোট ওই জোটের প্রার্থীকে ভোট দিবে, এমনটা আমি অন্তত মনে করি না। যে জোটের হিসেব দেখে অনেকাংশে পাল্টে যাবে, কিন্তু এটা ছোট দলগুলির জন্য হবে না। এরকম ধরেন জামাতের মার্কাটা কিন্তু অতটা না। জামাত আবার একটু রেজিমেন্টেড দল, তো তারা যদি বলে দেয় যে তুমি হাত পাখাকে ভোট দাও, তো জামাতের লোক কিন্তু হাত পাখাকে ভোট দিবে। কিন্তু বিএনপি সেন্ট্রাল থেকে বলে দিলে বিএনপি লোকেরা তা করবে না। বিএনপির স্থানীয় যে লোক আছে, কারণ এই দলের প্রতি তো এই মাঠ পর্যায়ে পর্যন্ত এদের কেন্দ্রের অতটা নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ থাকলে তখন চাঁদাবাজি থামাইতে পারতেছে না। তো কাজে ওইটা বিএনপির ক্ষেত্রে হবে না, কিন্তু জামাতের ক্ষেত্রে হবে। কাজে জামাত যেভাবে জোট করতেছে দেখতেছি আমি, যেমন মনে করেন 5-6টা দল নিয়ে তারা একত্রে যুগপথ আন্দোলন করতেছে। এবং তারা যদি মাঝখানে একবার দেখলাম ও জামাতের একজন লিডার বললেন তারা প্রয়োজনে 100 আসন ছেড়ে দিবেন। যদি 100 আসন ছেড়ে দেয়, ওই 100 আসনে জামাতে যে ভোটগুলো আছে এগুলো কিন্তু তার জোটের প্রার্থীরা পাবে, আমার ধারণা পাবে। ওরকম ইসলামী আন্দোলন অথবা আপনার খেলাফত মজলিস দেখলাম, ওরাও তো আছে জোটের, ওরাও কিন্তু এই ধরনের আমার মনে হয় পাবে। কিন্তু বিএনপি যদি স্বতন্ত্রদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আসলে জোট সঙ্গীরা সেই সুফল কি পাবে না। এবং বিএনপি স্বতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারবেও না, আমার যেটা অভিজ্ঞতা, পারবে না। যেটা নাকি আওয়ামী লীগও পারতো না। আওয়ামী লীগকে পারতো স্বতন্ত্রদেরকে নিয়ন্ত্রণ করতে, একটা মাত্র দল। 2024-এ না হয় স্বতন্ত্রদের উৎসাহ দেওয়া হয়েছে, এর আগে কি উৎসাহ দেওয়া হয়েছিল? হয়নি তো। তখনও তো আওয়ামী লীগের স্বতন্ত্ররা জিতছিল, যেটা মানে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই। যেই জিতুক আওয়ামী লীগই জিতবে, এমন তো অনেক সময় হয়। যেমন ধরেন বিএনপির সঙ্গে ফাইট হচ্ছে, একজন দুর্বল প্রার্থীকে দল নমিনেশন দিয়ে দিল, তখন সবল প্রার্থী মনে করে যে আমি দাঁড়ালে তো আমি বিএনপিকে হারাতে পারতাম। এখন দুর্বলটাকে দিয়েছে, সে তো হারাতেও পারবে না, তখন সে দাঁড়ায় যায় কিন্তু যে আমি হারাই দেবো। তো এই ধরনের আকাঙ্ক্ষা। কিন্তু পরের দিকে তো মনে করেন 2014 থেকে আর তো কোনো প্রার্থীও নাই রে ভাই, এক আওয়ামী লীগ। তখনও তো আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াইছে। ইউপি ইলেকশনে
আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াই ইলেকশন তারা জিতছে, অনেকগুলো হয়েছে। কাজে এটা আওয়ামী লীগও থামাতে পারবে না, বিএনপিও থামাতে পারবে না। কারণটা হলো এদের যে দলের যে শ্রেণী চরিত্র, যেটা এই চরিত্রের কারণেই তারা পারবে না, তাদের মধ্যে ওই নিয়ন্ত্রণটা নাই দলের উপর। নতুন দলগুলো আসলে জোট গঠনের ক্ষেত্রে কি ভাবনায় রেখে জোট গঠন করতে যাবে? ওইটাই যে আসন পাওয়া নেই। আর নতুন দল মানে কি? এনসিপিকে কেউ জোটে নিবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু রাজনীতির অঙ্গনে তো গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি জামায়াত দুই দলই এনসিপিকে। আমার মনে হয় না, এটা আওয়াজ হতে পারে, কিন্তু এনসিপিকে নিবে বলে আমার, কারণ এনসিপি সত্যি কথা বলতে কি আমার মানে এনসিপি নিয়ে আমার এক সময় খুবই উচ্চ আশাবাদ ছিল, কিন্তু এনসিপিকে এখন আমার মনে হয় এটা বোঝা। এনসিপির এই বোঝা কেউ নিতে চাবে কিনা আমার কাছে মনে হয় না, কারণ তাদের নেতাদের যে আচরণ, যেরকম বেয়াদবি মানুষের সঙ্গে, মানে শুনেন ভাই, বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, কিন্তু এই দেশে আপনি সিনিয়রের সঙ্গে কি আচরণ করলেন, একটা বয়স্ক লোকের সঙ্গে কি আচরণ করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এদের যে অধ্যত্ত আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, তো এটা মানুষ এবং এনসিপির এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রতীক জটিলতাও কিন্তু কাটেনি। তারা যে কাজটা করতেছে, প্রত্যেকটা যে কাজটা করতেছে, আমরা নাহলে ইলেকশনই করবো না, তো করো না তুমি ইলেকশন। কিন্তু এই প্রতীক নিয়ে এ পর্যন্ত এই যে এতগুলি পলিটিক্যাল পার্টি আছে, কেউ এরকম করছে? একটা পার্টি বলেন, ওনাদের একটা পার্টি আছে, ওনাদের যে দিছে তিনটা অপশন, তিনটা মধ্যে একটা নেন আপনি। আমি নাহলে নিব না, করবো না, এটা তো বাচ্চাদের অভিমান। এই অভিমান তো চলে না, নাই, এটা আমার তালিকার মধ্যে না, তুমি কোথায় নিবা? তালিকায় তোমার কথা অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। ইলেকশন কমিশন যদি ওর কথা অনুযায়ী ওখানে সাপটা ঢুকায়, ইলেকশন কমিশন থাকতে পারবে? তখন ইলেকশন কমিশন অন্য পার্টির কাছে কি জবাব দিবে? যে একটা পার্টি চাইলো আর তিনটা প্রতিবাদ, তখন ওনারা বলবো যে আমিও আরেকটা চাই, আমার এটা পছন্দ হচ্ছে না, আমি আরেকটা চাই। কটা দিবে সে? নিয়ম তো নিয়মই ভাই, তার নিয়ম মানবে না, আমার জন্য নিয়ম পয়দা করো, এগুলো হয় না রে ভাই, এই গায়ের জন্য গোয়ার তো এগুলো হয় না। কিন্তু জনাব মাসুদ কামাল, ইলেকশন কমিশনের তো সেই এখতিয়ার আছে, সেই জুরিসডিকশন আছে যে প্রতীক সংযোজন বিয়োজন করতে পারে চাইলে। ইলেকশন কমিশনের অনেক কিছু আছে, কিন্তু একটা কনভেনশন বলতে একটা কথা আছে। ইলেকশন কমিশন কি এর আগে গত 2-3 বছরে অথবা গত মানে 2-3 দশকে এই ধরনের কোনো কাজ করছে? যে কোনো একটা পলিটিক্যাল পার্টির চাহিদা অনুযায়ী তারা নতুন প্রতীক সংযোজন করছে পর্যন্ত? করছে? তাহলে ওর জন্য আপনি কেন করবেন? এই প্রতীক তো মাহমুদুর রহমান মান্না চায়, পায় নাই, সেখানে নিশ্চয়ই রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। হবে তো, অনেক কিছু হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাচন কিংবা ভোট সামনে রেখে জাতীয় রাজনীতির বাক পরিবর্তনের দৃষ্টান্ত বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে আমরা দেখি, বাংলাদেশেও সেটি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এবার যেটি আলোচনা হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থানের পর রাজনীতির দৃশ্যপট অনেকাংশে বদলে গেছে এবং দ্বিদলীয় যে রাজনীতি দীর্ঘদিন আমরা দেখেছি তারও একটা পরিবর্তন হয়েছে। এখন যে ভোট আর জোটের যে মেরুকরণ দেখছি সেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, তার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক, দেশের প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল ভাই এবং দেশ টিভির দর্শক শ্রোতাকে। দেখেন, মাসুদ কামাল ভাই যথার্থ বলেছে, আমাদের বাংলাদেশে যদি আমরা অতীতের ইতিহাসগুলো দেখি, তাহলে প্রতিটা নির্বাচন আসলেই আমাদের একটা জোটের রাজনীতির আমরা দৃশ্য দেখেছি। এর একটা কারণও আছে, কারণ আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট হয়েছে, আবার বিএনপির নেতৃত্বে একটা জোট হয়েছে। এবং উনি একটা কথা বলেছেন, এটা ঠিক, যে নির্বাচনের জয়লাভটা মুখ্য ওখানে দাঁড়ায়, ওখানে আদর্শটা খুব একটা দেখা হয়নি। অতীতে আমরা দেখেছি এটা গৌণ হয়েছে। কিন্তু এই জোটের রাজনীতির পিছনে একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে। যেমন ধরেন, আমরা গণফোরাম 18-তে ঐক্য ফ্রন্ট করেছি, আমরা বিএনপির চেয়ে তুলনামূলক ছোট দল হিসাবে সবাই আমাদেরকে বলে, কিন্তু আদর্শিকভাবে বা আমাদের নেতা ডক্টর কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, আন্তর্জাতিকভাবে তার একটা সুনাম আছে, দেশের মানুষের কাছে তার একটা সুনাম আছে। তা আমরা এই যে 18-তে যে জোট করলাম, তারপরে অন্যান্য জোট দিয়ে আমরা যেটুকু দেখেছি, যে ধরেন বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটের রাজনীতিতে সেখানে যে ভোটের পার্থক্য হয়, সেখানে 300 আসনের মধ্যে অধিকাংশ আসনগুলোতে যদি দেখেন তাহলে 2000, 5000, এমনকি 1000 ভোটেরও ডিফারেন্স অনেকগুলো থাকে। তো সেই জায়গাতে আমরা দেখছি এই দলগুলো যখন তাদের সাথে ঐক্যবদ্ধ হয়, স্থানীয় রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতেও এই মেরুকরণের একটা আলাদা একটা প্রভাব পড়ে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ভোটের পরিসংখ্যান এবং নির্বাচনের ফলাফল সেখানে অনুকূলে আসে। এই জন্য বাংলাদেশে এই জোটভিত্তিক নির্বাচনটা ইতিবাচকভাবে
ভূমিকা রেখেছে বলে আমরা দেখেছি। এখন এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এখানে কিন্তু দেখেন আওয়ামী লীগের অধীনে যে গত 15 বছর যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতো, যদি গণতন্ত্র থাকতো, তাহলে কিন্তু এই অভ্যুত্থান হতো কিনা আমার সন্দেহ আছে। এখন আমাদের এই যে অভ্যুত্থান যেটা হয়েছে, বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন বা অভ্যুত্থানের পরবর্তীতে এই দৃশ্যপট। কিন্তু সেই জায়গায় আমরা যদি খেয়াল করি যে এই অভ্যুত্থানের পরে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা জাতীয় নির্বাচন, এবং এই সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর, এটাই ছিল মূল প্রেক্ষাপট। কিন্তু যত বেশি দেরি হচ্ছে, এবং প্রথম এই কথা বলার মানে কী হবে জানি না, যে প্রথম তারাও বলেছে যে তারা দীর্ঘদিন থাকবে, এবং জনগণের মধ্য দিয়েও দেখা গেছে যে একটা জিনিস তৈরি করার চেষ্টা করা হয়েছে যে যেহেতু রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, এই সরকারটা দীর্ঘদিন থাকুক। কিন্তু আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, আমাদের অতীত অভিজ্ঞতায় আমরা 111-এর সরকারও দেখেছি, আমরা বলেছি যে দীর্ঘদিন যদি এই সরকার ক্ষমতায় থাকে, তাহলে আমাদের দেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা, আইন আদালত সব জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি নির্বাচন, কিন্তু সরকার নির্বাচনকে বিলম্বিত করেছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অভ্যুত্থানের পরে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যটাও কিন্তু বিনষ্ট হয়েছে, বিভক্ত হয়েছে। এর ফলে যে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন আমাদের মধ্যে ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে নস্যাৎ হচ্ছে। এবং আপনি জানেন যে আজকে আমরা জুলাই সনদের ফাইনাল কপি আমরা পেলাম, আগামী শুক্রবার সেটা স্বাক্ষর হবে। তো এই জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা কিন্তু এখনও ঠিক হয়নি। আমি জুলাই সনদ নিয়ে আমার দল গণফোরামের পক্ষ থেকে প্রতিদিন প্রতিনিধিত্ব করেছি, সেখানে আমাদের মতামত দিয়েছি। আমরা যেটা বলতে পারি যে একেবারেই মানে ঐক্যমত্য ছাড়াই কিন্তু জুলাই সনদ আমরা ঐক্যমত্য কমিশনকে দিলাম, এবং ঐক্যমত্য কমিশন বলল যে এটা সরকারের কাছে তারা প্রস্তাব দেবে, সরকার এটা করবে। তার মানে এই যে জুলাই সনদ কিংবা একটা রাজনৈতিক সমঝোতার দলিল, সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় ঐক্যমত্যে আসতে পারলাম না। এখন সরকারের কাছে দিলাম, সরকার এই ব্যর্থতা আসলে কার উপর বর্তায়? এই ব্যর্থতাটা মূলত শুধু আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে আমি ব্যক্তিগতভাবে নেওয়ার পক্ষে না, কারণ সরকার তো সংস্কার করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, বিগত সময়েও কি আমরা এমন কোনো নজির সৃষ্টি করতে পেরেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে সমস্যা সমাধান করতে পেরেছে বড় বড় মৌলিক ইস্যুগুলোতে? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমাদের রাজনীতিতে সংকট সমাধানে আলোচনার টেবিলে বসে সমঝোতার নজির কেন নেই? না দেখেন, এটা নজির না থাকার পিছনে আমাদের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাটাই আমাদের কাছে বড় ছিল, গণতন্ত্র এবং আমাদের দেশের আদর্শটাকে আমরা সামনে আনি নাই। আমাদের জনগণের যে অধিকার, সেগুলো আমাদের কাছে প্রাধান্য ছিল না। আমরা যেন তেনভাবে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় একটা ব্যাপার। এবং সেই জায়গায় আমরা যখন দেখেছি যে আমার ক্ষমতায় টিকে থাকার জন্যে বাধা কই, ওই দলকে দমন করতে হবে এবং সেই দলের সঙ্গে একসাথে বসা যাবে না, এটাই ছিল আমাদের মূল যে ব্যাপারটা, সেটা হলো ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতা দখল করা। এইটাই হচ্ছে সবচেয়ে বড়। এই জন্য আমাদের দেশে রাজনৈতিক সমঝোতাটা আসে নাই। আর একটা হলো যে আমরা জাতীয় স্বার্থকে কখনোই প্রাধান্য দেই নাই। এই 53 বছরে যখন যে দল ক্ষমতায় এসেছে, সেই দল শুধুমাত্র তার নিজের এবং তার দলীয় লোকদেরকে প্রাধান্য দেওয়া। এবং আপনি যদি দেখেন যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেখানে কোনো রকম জনস্বার্থ ছিল না। এই যে দলীয়করণ করা, ভিন্ন দলের প্রতি দমন পীড়ন করা এবং মামলা মোকদ্দমা দেওয়া, এই নানা কারণে আমাদের দেশে রাজনৈতিক সমঝোতার জায়গাতে আসে নাই। আপনি যদি খেয়াল করে দেখেন 90 এরশাদ বিরোধী আন্দোলনে 3 জোটের রূপরেখা প্রণয়ন হলো, একটা জাতীয় ঐক্য গড়ে উঠলো। দেশের মানুষ কিন্তু আশা করেছিল যে এইবার হয়তো দেশে গণতন্ত্র এবং আমাদের যে দেশের উন্নয়ন সেটা হবে, কিন্তু ক্ষমতায় আসার পরে সেই 3 জোটের রূপরেখা ছুঁড়ে ফেলা হলো, সেটা কিন্তু কোনো রকম আমলেও আসলো না। এবারও যদি আপনি লক্ষ্য করেন যে এত মানুষ রক্ত দিল, এত বড় আন্দোলন হলো, এত
মানুষ আহত হলো, এরপরে একটা আকাঙ্ক্ষা হলো, আমরাও আশা করেছিলাম যে একটা পরিবর্তন আসবে, কিন্তু সেখানেও আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, এখন দেখেন ক্ষমতায় যাওয়ার প্রশ্নে সেই ঐক্যগুলো কিন্তু বিনষ্ট হচ্ছে। আমরা কিন্তু ব্যক্তি স্বার্থে এবং দলীয় স্বার্থে এবং ক্ষমতা দখলের কারণে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মাহমুদ মিজানুর দেশের রহমান। স্বার্থটা আমরা গৌণ করে দেখছি। জনাব মাসুদ কামাল, তাহলে কি রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থকেই বড় করে দেখছে বলে আমরা এই মত পার্থক্যগুলো দেখছি? আমরা দেখলাম যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটে বেশ ঐকমত্য হলো, কিন্তু গণভোটের সময় নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে। সে সঙ্গে বেশ কিছু প্রশ্ন এসেছে যে গণভোট কিসের ভিত্তিতে হবে, বিষয়বস্তু কি থাকবে, আগের 3টি যে গণভোট হয়েছে সেই মডেলেই হবে কিনা? দেখেন, একটা জিনিস হলো কি, যে উনি যে কথাটা বললেন যে আসলে রাজনৈতিক দলগুলো না নিজের স্বার্থটাই দেখে। এখানে জনগণের স্বার্থটার তো কথা বলে, কিন্তু যেভাবে তার সুবিধা হবে তারা সেভাবে করতে চায়। একটা জুলাই সনদ আপনারা করেছেন, জুলাই সনদের কি হয়েছে না হয়েছে, এটা সবই ঠিক হয়েছে কি না হয়েছে, এগুলো নিয়ে অনেক আলাপ হতে পারে। এর সঙ্গে জনগণের কতটুকু মানে আপনার পছন্দ অপছন্দ আছে, জনগণের গুরুত্বকে মূল্য দেওয়া হয়েছে কিনা, মতামতকে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। জাতীয় ঐক্যমত্য বলা হয়েছে, এটা কি আসলে জাতীয় ঐক্যমত্য হয়েছে? জাতি কতটুকু? জাতি বলতে কি বোঝা যায়? জাতি বলতে কি একটা বিরাট জনসংখ্যাকে আপনার হিসাবের বাইরে রাখলে ওটা জাতি থাকে? আর ওটা জাতীয় ঐক্যমত্য হয়? হয় না তো। আপনি ঠিক আছে, আপনি মানলেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি স্থগিত করছেন, নিষিদ্ধ তো করেন নাই, স্থগিত করছেন, ঠিক আছে, রাজনৈতিক কর্মকাণ্ড করলো না তারা। তারপরে তো আওয়ামী লীগের লোকজনকে ডাকতে পারতেন, ভাই তোমাদের কি মতামত বলো। কারণ আওয়ামী লীগ তো একটা বিরাট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, আপনারা শেয়ার করতে পারবেন। বহু লোক আছে যারা আওয়ামী লীগকে ভোট দেয়, এখনও তো আগামীতেও দিবে। তো ওই লোকগুলো কী করবেন? ওই লোকগুলোকে বলবেন যে তুমি এই দেশের নাগরিক না? ওই লোকগুলোকে বলবেন তুমি আজকাল থেকে সেকেন্ড ক্লাস সিটিজেন? এটা বললে পৃথিবীর কেউ মানবে? তো তাদের মতামত কই এখানে? তাদের মতামত বাদ দেন আওয়ামী লীগের কথা। কিন্তু নিশ্চয়ই আপনি অবগত আছেন, প্রধান উপদেষ্টা যেমনটি জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে আওয়ামী লীগ একটি বৈধ দল, যে কোনো সময় তাদের রাজনৈতিক কার্যক্রম সচল হতে পারে। সেই সচল কি নির্বাচনের আগে হবার কোনো সম্ভাবনা আছে? ওনার কথা বাদ দেন, উনি যখন যেটা সুবিধা মনে হয় ওটা কয়, ওনার কথা বলে লাভ নেই। আমি ওনার কথা গুরুত্ব দিই না, সবাই যেতে পারেন, আমি দিই না। ওনার যখন যেটা সুবিধা, এই লোক এই মুখ দিয়ে বলছে যে তার সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই, উনি বলে নাই। ওনার আলাপ বাদ দেন। আমি যেটা বলতে চাচ্ছি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে, কয় নাই তো। তো জাতীয় পার্টি প্রতিনিধি নাই কেন ওখানে? ওইখানে যে 35 দল আছে, আমি 35 দলের মধ্যে বলি আমরা মিনিমাম 20টা দল আছে। এই 20টা দলের সম্মিলিত ভোটও এই যে ক্ষয়িষ্ণু জাতীয় পার্টি তার সমান না। এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারলাম। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর পাইনি। আমি অন্য জায়গাতে, ওই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে সরেন না, আমি ফোকাসের মধ্যে থাকি, তারপরে আপনি ওইগুলি পরে আলাপ করি। তো এখন এদেরকে ডাকছেন, আপনি ডাকেন নাই, তারপরে ঐক্যমত্য করছেন, 84টা পয়েন্টে আপনি একমত হয়েছেন, কিছু নোট অফ ডিসেন্ট আছে, মানলাম, আমি তাও মানতে রাজি আছি, ঠিক আছে। তাহলে একটা কাজ করছেন, পলিটিক্যাল পার্টিগুলি একটা ঐক্যমত্য করছেন। এখন সেটার মধ্যে কি সমস্যা আপনাদের? বাস্তবায়ন কেমন হবে? ঠিক আছে, তাও একমত হয়েছেন যে বাস্তবায়ন আপনি গণভোট দিয়ে করবেন। এখন গণভোটটা কবে করবেন এইটা নিয়ে আপনি মারামারি আরম্ভ করছেন কেন? এখন সমস্যাটা কি? গণভোট আজকে হলো যে কালকে, পার্থক্যটা কি? সমস্যাটা কি? গণভোট কবে করবেন এটা বলতে যাচ্ছেন। আরেকজন বলতেছে গণভোট না করলে ইলেকশনই হবে না, ডিসেম্বরে অথবা ফেব্রুয়ারি নভেম্বরে গণভোট করতে হবে। কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যেমনটি বলেছেন, নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না তারাই গণভোটের নামে টালবাহানা করছে। আগে যারা করবে গণভোটটা করতে কত টাকা লাগবে? বাংলাদেশে সারা দেশব্যাপী ভোট করতে মিনিমাম 1,500 থেকে 1,800 কোটি টাকা লাগে। এটাকে জামাত দিবে? টাকা আমাদের বেশি হয়েছে না ভাই, এইগুলি আলাপ করে তো লাভ নাই। তো আপনি যদি ইলেকশনের দিন করেন, এখন কতগুলো সমস্যা আমি বলি, ওই যে আগে হয়, আমি তখন প্রশ্ন করি যদি যে আপনি 3টাতে আগে হয়েছে গণভোট, আপনি 2 সামরিক শাসন আল্লাহ বাদ দেন, বিএনপি যেটা করছে 78 সালে, ওটা তো মনে করেন বিএনপি করছে, জিয়া রহমান করছে, উনি যখন সামরিক শাসক গায়ের জন্য দখল করছে ক্ষমতা, দখল করে কয়ে যে আমার আপনারা সবাই মানেন, মানছে সবাই। কিভাবে মানছে জানো? ওই ভোটে ওই সময় আমার বয়স ছিল 17 বছর, আমিও ভোট দিয়েছি ওইটা মধ্যে। 77 ভোটের কথা? হ্যাঁ, 77-এ আমার বন্ধু সবাই এসে চল যাই ভোট দিয়ে আসি, গেছি, স্কুলের টিচার ছিল, ওই তোরা কেন আসছিস? আমি ভোট দিতে চাইছি, ওই দে আমাদের ভোট আগে গেছে, একজন 2-3 করে মারছি, তখন আমি বয়স কম,
তখন আমার 17 বছর বয়সপত্র পোলাপান আমি তখন ভোটার হইনি রে ভাই। তো এখন বলবেন যে তাহলে তুমি তো একটা অন্যায় করছো। হ্যাঁ অন্যায় করছি, তখন তো আমি মানে 17 বছর বয়স আমি করছি অন্যায়। এটা আমার মতো আর অনেকেই করছে, অনেক ক্লাস 7 পোলাপান ভোট দিছে। তখন তো আমরা শুনছি এটা হাসাহাসি হয়েছে, কোনো কোনো জায়গায় নাকি 100% বেশি ইয়ে হয়ে গেছে, ভোট হয়ে গেছে, এরকম তো হয়েছে।